টানা আন্দোলনের মুখে কুয়েট উপাচার্য ও উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির প্রক্রিয়া শুরু। সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে 2 পদে। অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। বাংলাদেশে কাতারের ব্যবসায়ীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ। বর্ষার আগেই ডেঙ্গুর চোখরাঙানি, শত কোটি টাকা খরচেও ফলাফল শূন্য। 2 সিটির কার্যক্রমকে লোক দেখানো বলছে নগরবাসী। প্রজনন স্থল ধ্বংসে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ। ভোরের সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। টানা আন্দোলনের মুখে কুয়েট উপাচার্য ও উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান। তিনি জানান, সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে এই 2 পদে। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান শিক্ষকরা। এদিকে উপ উপাচার্য ও উপাচার্যকে সরিয়ে দেওয়ার খবরে মধ্যরাতে আনন্দ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় 58 ঘণ্টা পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন শেষ হল। উপাচার্য ও উপ উপাচার্যের অব্যাহতি প্রক্রিয়া শুরু হওয়ার খবরে বুধবার রাত 1টার দিকে শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত কমিটির সদস্যরা। এর আগে কুয়েট উপাচার্য ও উপ উপাচার্যের অব্যাহতি প্রক্রিয়া শুরু হওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর তানজিম উদ্দিন খান। জানান, সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে এই 2 পদে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই 2টি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ চালু রাখার সাথে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে এই ঘোষণার পরপরই বিজয় স্লোগান দেন শিক্ষার্থীরা। এদিকে কুয়েট উপাচার্য ও উপ উপাচার্যের অব্যাহতি প্রক্রিয়া শুরু হওয়ার খবরে মধ্যরাতে আনন্দ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনেক ভোগান্তির পরে, অনেক হয়রানির পরে সর্বশেষ ইউজিসি এই দালাল সন্ত্রাসের আশ্রয়দাতা ভিসি মাসুদকে অব্যাহতি দিয়েছে। সফলতার মাধ্যমে এইটা একটা বার্তা সকল বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছে। এখানে কোনো বিশ্ববিদ্যালয়ে আর ফেসিবাদ কায়েম হবে না। গত 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলাকে কেন্দ্র করে উপাচার্যের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি। বুধবার দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিন কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানিও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে গেল সোমবার কাতারের দোহায় যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার তার সঙ্গে বৈঠক হয়েছে কাতারের উপ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানির সঙ্গে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা কাতারের মন্ত্রীকে বলেছেন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। বন্দরের সক্ষমতা বাড়ানো সহ বিনিয়োগ পরিষেবা উন্নয়ন করা হচ্ছে। তিনি কাতারের ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ কাতারকে ডেডিকেটেড একটা ইকোনমিক জোন আমরা তাদের জন্য তৈরি করে দেবো, কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য। কাতার খুবই সিরিয়াস এই বিষয়ে, তারা আসলে এটা নিয়ে কাজ করছে এবং উনি এটা জানালেন। ওনারা খুবই ইন্টারেস্টেড বাংলাদেশে এবং কাতার অনেক জায়গায় ইনভেস্ট করছে। বাংলাদেশকে তারা সিরিয়াস লোকেশন হিসাবে দেখছে। কাতার 3 বছর পর পর বাংলাদেশ থেকে 725 জন করে সেনা সদস্য নেবে। প্রধান উপদেষ্টা কাতারের উপ প্রধানমন্ত্রীকে এই সেনা সদস্যের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেছেন বলে জানান শফিকুল আলম। কাতার মিলিটারিতে বাংলাদেশের থেকে যাতে ট্রুপস নেয়, অলরেডি আমরা তো অ্যাকসেপ্টেন্স পেয়েছি। আমরা প্রেস রিলিজ দিয়েছি যে
তারা প্রায় 800 জনের মতো ট্রুপস নেবে। চিফ অ্যাডভাইজার ওই মিটিংয়ে তাকে বললেন যে তারা যাতে আরও বেশি নেয় সামনে, এবং ওনার তরফ থেকে এক ধরনের আমি বলবো যে উনি বলেছেন যে উনি দেখবেন এটা। এদিন কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানিও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। দোহায় প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথোপকথন একটি রূপান্তরিত বিশ্বে যুব নেতৃত্বকে শক্তিশালীকরণ শীর্ষক একটি অনানুষ্ঠানিক কথোপকথনে অংশ নেন প্রধান উপদেষ্টা। সামাজিক, অর্থনৈতিক সহ নানা বিষয়ে কথা বলেন অধ্যাপক ইউনূস। একই সঙ্গে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। Always talking about creating a new civilization. This civilization that we have around us is a self-destructive civilization. In order for ours to survive, we have to create a counter civilization so that we don't create those problems that we do right now, so that we can survive, we can live on this planet happily with the environment as our friend. Don't destroy it, protect it. খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার দোহা থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। 31 দফা বাস্তবায়ন করে স্বৈরাচারীদের জুলুমের প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যমতের ভিত্তিতে সব দল জুলাই সনদে স্বাক্ষর করলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। দলের আরেক নেতা মির্জা আব্বাস প্রশাসনে বিএনপি থাকার অভিযোগ নাকচ করে আওয়ামী দোসরদের বিচারের দাবি জানিয়েছেন। প্রসঙ্গে নির্বাচন আলোচনায় সংস্কার, একে অপরের প্রতি অভিযোগের মাঝে রাজনৈতিক দলগুলোর বাহাসে ইস্যু এখন কবে আসবে নির্বাচনী রোডম্যাপ, কবে হবে ভোট, প্রশাসনই বা কতটুকু নিরপেক্ষ। এমন অভিযোগের আঙ্গুল যখন বিএনপির দিকে, তখন দলটির নেতাদের দাবি প্রশাসনে নেই তাদের লোক। যেখানে আওয়ামী লীগ দোসররা বসে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে তাদেরকে রুখে দেওয়া হবে। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় কথা বলেন তিনি। এই আওয়ামী দোসর যারা সচিবালয়ের ভিতরে আছে, যারা প্রশাসনে আছে, তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এদিন বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম ও গণফোরামের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই সনদে সব দল স্বাক্ষর করলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। কিছু কিছু মহল ঘুরে বলে বেড়াচ্ছে, একটা প্রপাগান্ডা শুরু করেছে, ওনারা সংস্কার চায় না, ইনারা সংস্কার চায় না। এটা তো জল ঘোলা করা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। পিওরলি জল ঘোলা করছে, এখানে জল ঘোলা করার কোনো সুযোগ নাই। সবাই প্রস্তাব দিয়ে ফেলেছে। আপনাদের দায়িত্ব কোথায় ঐক্যমত হয়েছে সেটা জাতির সামনে তুলে ধরে, এবং আমরা সবাই মিলিতভাবে আমরা সই করব সনদে, তারপর নির্বাচনের দিকে যাব। ডিসেম্বর পর্যন্ত যাওয়ার দরকার নাই। এই ঐক্যমত্যটা 1 মাসের মধ্যে সম্ভব, এটা জাতির সামনে তুলে ধরে, তারপর তার কোনো কাজ নাই। এদিকে রংপুর বিভাগের 3টি জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে বিএনপি আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, প্রস্তাবিত 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সব নির্যাতন নিপীড়নের জবাব দেবে বিএনপি। বিগত 15-16 বছর ধরে সেই 111 থেকে শুরু করে আপনি এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে জেল জুলুম খেটেছি, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই 31 দফা বাস্তবায়নের সাথে। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবে বলে জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনার বিরুদ্ধে যে আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের আগে এনসিপি কোনো নির্বাচন দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি উত্তরা জোনের বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি। একই দাবিতে বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে মশাল মিছিল করেছে এনসিপি শাহবাগ জোন। এ সময় আওয়ামী লীগকে প্রতিরোধের ঘোষণা দেন এনসিপি নেতারা।
বিচারের পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং রাষ্ট্র সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে বিকেলে উত্তরার বিএনএস টাওয়ারের সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের প্রকাশ্য তৎপরতায় ক্ষোভ প্রকাশ করেন এনসিপি নেতারা। অভিযোগ করেন অনেক রাজনৈতিক দল আওয়ামী স্টাইলে রাজনীতি করার চেষ্টা করছে। যে শাসকরা দেশ ছেড়ে পালাইছে তারা কিন্তু আর ফিরে আসে নাই, তাই যারা এই পুনর্বাসন প্রকল্পে সহযোগিতা করতেছেন আপনাদের আপাও কিন্তু আর ফিরে আসবে না। ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশের জনগণের মধ্য থেকে নতুন করে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান বাংলাদেশের জনগণকে উপহার দিতে হবে। বিক্ষোভ কর্মসূচিতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের কোনো আলাপ চলবে না। সংস্কার ছাড়া যারা নির্বাচন করে তাদের চোখ ক্ষমতার দিকে বলেও মন্তব্য করেন সার্জিস। এটি হচ্ছে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে বড় সীমাবদ্ধতা যে ওই খুনি হাসিনা থেকে খুনি শব্দটি মুছে ফেলার স্পর্ধা এখন এই বাংলাদেশে কেউ দেখাচ্ছে। হাসিনা কখনো একা খুনি হাসিনা হয়ে ওঠেনি। যারা এই হাসিনাকে খুনি হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছে তাদের বিচার ব্যতীত এই বাংলাদেশে নির্বাচনের আলাপ করা যেতে পারে না। এদিকে সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মশাল মিছিল করে এনসিপির শাহবাগ জোন। এ সময় নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রশ্নের সমাধান চান নেতারা। আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য এখন নিজেরা নাম ধারণ করেছে কলকাতা লীগ, আগরতলা লীগ এবং ত্রিপুরা লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করেন। ঢাকা শহরে যেখানে যেখানে সারা দেশ থেকে নাকি আওয়ামী লীগের কর্মীরা এসে জড়ো হচ্ছে তাদেরকে গ্রেফতার করেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিলটি 0 পয়েন্ট মোড় ঘুরে আবার প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মানবিক রাষ্ট্র গঠনে ভিন্ন ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, জামাত একটি মানবিক দেশ গঠনে কাজ করছে যেখানে কোনো বৈষম্য থাকবে না। বুধবার রাজধানীর কাকরাইলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় জামাতে ইসলামের ব্যানারে নির্বাচন করতে ভিন্ন ধর্মাবলম্বীদের আহ্বান জানান জামাত আমির। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অডিটোরিয়ামে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশের আয়োজন করে জামাত ইসলামী। এতে অংশ নেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। আমরা সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ভালোবাসার নতুন বাংলাদেশ চাই। অনুষ্ঠানে জামাত ইসলামীর ভূয়সী প্রশংসা করে ধর্মীয় নেতারা বলেন, ক্ষমতার বাইরে থেকেও মানুষের জন্য কাজ করে যায় জামাত, যা অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে পাওয়া যায় না। প্রচলিত যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর মতো জামাত ইসলামী না। জামাত ইসলামের আমরা দেখতে চাচ্ছি যে জনগণের খেদমতকারী একটি দল। আমরা অনুগ্রহের পাত্র না হয়ে স্ব ধর্মের মানুষ যাতে আমরা অ্যাসেম্বলিতে গিয়ে প্রাণ করে আমাদের এই কথাগুলো বলতে পারি। আমরা এক ছাতার নিচে, এক সূর্যের নিচে, এক আকাশের নিচে আমরা একই প্রভুর সৃষ্টি। আমরা সকলে যেন শান্তিপ্রিয়ভাবে অবস্থান করি, এই প্রার্থনা আপনার কাছে। ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি পূরণে অতীতে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করলেও কখনো তা বাস্তবায়ন হয়নি জানিয়ে জামাত আমির বলেন, তারা এমন রাজনীতি করতে চান না। আমরা সরকারে নই, কিন্তু আমরা তো একটা দায়িত্বশীল সংগঠন। সরকারে না গিয়ে আমাদের পক্ষে যতটুকু সম্ভব তার সর্বোচ্চটা আমরা করতে প্রতিশ্রুতিবদ্ধ। জামাত মানবিক দেশ গঠনে কাজ করছে উল্লেখ করে ভিন্ন ধর্মাবলম্বীদের সহযোগিতা চান জামাত আমির। চাইলে জামাত ইসলামের ব্যানারে নির্বাচন করতেও আহ্বান জানান তিনি। যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। জামাতে ইসলামের ক্যান্ডিডেট হিসাবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব। দেশে মসজিদ মাদ্রাসা যদি পাহারা দিতে না হয় তাহলে মন্দির পাহারা দিতে হবে কেন, এমন প্রশ্ন রেখে জামাত আমির বলেন, জামাত এমন রাষ্ট্র গঠন করতে চায় যেখানে কাউকে মন্দির পাহারা দিয়ে রাখতে হবে না। জন্মগ্রহণ করার কারণে, আমি একজন মুসলমান হওয়ার কারণে যদি আমার মসজিদ পাহারা দেওয়া না লাগে, তাহলে কেন মঠ, চার্চ এবং মন্দির পাহারা দেওয়া লাগবে? আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে।
সুন্দরবনে আবারও জলদস্যু উৎপাত, অস্ত্রের মুখে 6 মাসে শতাধিক জেলে অপহরণ, মুক্তিপণ না দিলে সইতে হয় নির্যাতন, আতঙ্ক বাড়ছে উপকূলে, মূল হোতাদের ধরতে চলছে অভিযান। রানা প্লাজা ট্র্যাজেডির 12 বছর আজ। এই দীর্ঘ সময়ে আহতদের ক্ষত না শুকালেও, নিহতের স্বজনদের হাহাকার না থামলেও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে পুরোপুরি বদলে গেছে দেশের পোশাক শিল্পের চিত্র। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সবুজ কারখানা এখন বাংলাদেশে। তবে যে রানা প্লাজা ধাক্কায় এই অর্জন, সেই দুর্ঘটনায় আহতদের পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসার দাবি খাত সংশ্লিষ্টদের। আর শুধু পোশাক শিল্প নয়, সব খাতেই কর্মপরিবেশ নিরাপদ করার তাগিদ শ্রম অধিকার কমিশনের। SM আরেফিনের রিপোর্ট। আমার বাচ্চাটারে আমার বোনের কাছে রেখে দিছি, আমার বাচ্চাটা ওইখানে তাকে লেখাপড়া করে, আর আমি মানুষের পচা বাসি খাবার আমি এই খাই আমার জীবন চালাই। শিলা সম্মানের সঙ্গে বেঁচে থাকতে সাভারের রানা প্লাজা 6 তলায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেই রানা প্লাজাতেই 2012 সালের 24শে এপ্রিল ভাঙে তার মেরুদণ্ড, সেই সঙ্গে ভাঙে মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন। রানা প্লাজা দুর্ঘটনায় বেঁচে ফিরেছেন নীলুফা বেগমও। তবে এখনও সেদিনের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে হচ্ছে জীবন যুদ্ধে হার না মানা এই নারীকে। পঙ্গু জীবন কই যাব বলেন, আমার একবার মনে করে জানেন বিষ খায় মরে যায়, সত্যি দেন আমার পরপর আমার জীবন তো সবই হারাইছি। 7 বছর জমি বিক্রি করছি 3.5 লাখ টাকা, এখন সেই জমি 8.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা বিক্রি করে আমি মানুষের ঋণ শোধাইছি। এখন সন্তান আদি নিয়ে চাকরি খুঁজি বেড়ে কেউ চাকরি দেয় না। সেই দুর্ঘটনার দিন মাস বছর গড়িয়ে যুগ পার হলেও আহতদের স্থায়ী পুনর্বাসনে সরকারি বেসরকারি কোনো উদ্যোগ এখনও বাস্তবায়ন না করায় ক্ষোভ শ্রমিক নেতাদের। ILO কনভেনশন অনুযায়ী যতদিন তিনি বেঁচে থাকলে কাজ করতেন সেই পরিমাণ টাকা তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া। বড় আকারের যে ঘটনাগুলো রানা প্লাজা বা তাজরিনের মতো, সেটার সংখ্যা কমেছে, কিন্তু যারা দোষী তাদের শাস্তি কিন্তু এখনো হয়নি, যার ফলে আমরা হাসেম প্লাজার মতো ঘটনাও কিন্তু ঘটতে দেখছি। তবে রানা প্লাজার সেই ধ্বংসস্তূপেই লেখা হয়েছে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে বাংলাদেশের বিজয়ের গল্প। দেশে বর্তমানে সবুজ পোশাক ও বস্ত্র কারখানা 240টি, আর বিশ্বসেরা 100টির মধ্যে 66টি রয়েছে বাংলাদেশে। তবে সেই ঘটনায় স্থগিত করা মার্কিন GSP এখনো বহাল করেনি ওয়াশিংটন। তবুও পোশাক রপ্তানিতে চীনের পরই অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। দোষ করলো পোশাক শিল্প, আর ওই GSP বন্ধ করে দিল অন্য শিল্পের। তো ওইটা একটা ছুতা, একটা অজুহাত যে ওয়ার্ল্ডে মানে বেস্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের। শুধু পোশাক শিল্প নয়, সব খাতে কর্মজীবীদের কর্মপরিবেশ সবসময়ই যেন নিরাপদ হয়, সেই তাগিদ শ্রম সংস্কার কমিশন প্রধানের। একটা শিল্পের উন্নতি দিয়ে তো বাংলাদেশের শ্রমজীবী মানুষের নিরাপদ কাজ, তার মর্যাদা, তার গুরুত্ব বিবেচনা করা যাবে না। এটাকে আমরা অন্য জায়গায় নিতে পারিনি, যার জন্য দেখবেন যে রানা প্লাজার পরে এই 12 বছরে যতগুলো বড় দুর্ঘটনা হয়েছে, এটি রানা প্লাজার আগের 12 বছরের চেয়ে বেশি। শ্রম সংস্কার কমিশনের তথ্য, দেশে 8 কোটি শ্রমজীবী মানুষের মধ্যে 7 কোটিরই নেই আইনি কোনো সুরক্ষা। রানা প্লাজা ট্র্যাজেডির পর দেশের পোশাক খাতের কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে এখন শক্ত অবস্থানে বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে বেশি সবুজ কারখানার সংখ্যাও এখন বাংলাদেশেই। শ্রমিকদের কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনে এখনই মনোযোগী হওয়ার উপযুক্ত সময় বলে মনে করেন বিশেষজ্ঞরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সাভারে রানা প্লাজা ধসে নিহতদের স্মরণে অস্থায়ী শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ধসে পড়া রানা প্লাজার সামনে এই কর্মসূচি পালন করেন নিহত ও আহত শ্রমিকদের স্বজনরা। অংশ নেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও। এ সময় রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান তারা। রানা প্লাজা ধসের 1 যুগ উপলক্ষে আজ নানা আয়োজনে স্মরণ করা হবে নিহত শ্রমিকদের। বর্ষার আগে রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বাড়লেও নেই সিটি কর্পোরেশনের তৎপরতা। কিছু জায়গায় ওষুধ ছিটানো হলেও একে লোক দেখানো বলে অভিযোগ নগরবাসীর। বছর বছর অর্থ বরাদ্দ বাড়ালেও নেই সুফল। কীটতত্ত্ববিদরা বলছেন, 2 সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম কখনোই খুব শক্তিশালী ছিল না। এদিকে মৌসুম শুরুর আগেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন প্রতিদিন গড়ে প্রায় 50 জন। সুমন আহমেদের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আলামিন তুষার।
সূর্যাস্তের এই দৃশ্য নগরবাসীর জন্য যতটা আনন্দের ঠিক ততটাই আতঙ্কের। কেননা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এবছর চলতি মাস পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় 2500 জন, আর মৃত্যুর সংখ্যাটাও 20 ছুঁই ছুঁই, যদিও এতে যুক্ত নেই বেশিরভাগ বেসরকারি হাসপাতালের তথ্য। রাতের আধার তো আছেই, দিনেও সমানভাবে অত্যাচার চালায় এই কীট। এর জন্য ড্রেন আর খাল দখলমুক্ত করে পরিষ্কার না করাকে দুষছেন নগরবাসী। সঙ্গে আছে নির্মাণাধীন ভবন আর দুই বাড়ির মাঝে জমে থাকা পানি। এত মশা রুমে সন্ধ্যার পর থাকা, অলিগলিতে কোন মশার কারণ থাকা যায় না। সন্ধ্যার সময় এইটির মধ্যে বহাই যায় না মশার কারণে। পড়াশোনা করতে বসলে তখন মশায় কামড়ায়, পড়ার জায়গায় মশা মারতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে গেল 2 দশক ধরে বাংলাদেশে ধারাবাহিকভাবে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। 2022 থেকে 2024 সালে এই ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর মৃত্যুর হারটাও বাংলাদেশে ছিল সবচেয়ে বেশি। যখন সংক্রমণের হার বেড়ে যায় তখন নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ, হয় জেল জরিমানা। তবে সংক্রমণের গতির সঙ্গে কমে আসে তৎপরতা, আর যার প্রমাণ এই পরিবেশ। বরাবরের মতো চলতি অর্থ বছরেও মশা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটির বাজেট প্রায় 44 কোটি টাকা, আর উত্তর সিটির বরাদ্দ 110 কোটি টাকা। নিয়ম করে মশক নিধনে ঔষধও ছিটানো হয়, হয় ফগিংও। কিন্তু নগরবাসীর অভিযোগ কাজে আসে না এসবের কিছুই। জনগণ এখন আর থাকতে পারে না মশার কামড়ে, সব খালি ময়লা, তো ময়লা তো মশার বিস্তার তো হবেই। ঠিক মতো ওষুধ দিত তাহলে মশা একটু কমতো। তবে 2 সিটি কর্পোরেশনের দাবি, মশার বাড়তি উপদ্রবে হিমশিম খেতে হচ্ছে তাদেরও। তাই এডিস ও কিউলেক্স নিয়ন্ত্রণে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছেন তারা। আপনি জনগণ যদি সচেতন হই তাহলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব। একই এলাকায় একই সাথে একটা চিরুনি অভিযান হবে, যেখানে সব কার্যক্রম সমন্বিতভাবে হবে। প্রায় 1000-এর উপরে ট্র্যাপ আমরা এই মুহূর্তে বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি, যে বেশি মশা যেখানে আছে, যেখানে আসলে আমরা আসলে ওষুধ দিয়ে কুল পাচ্ছি না, এখানে আমরা এটা আপাতত প্রাথমিকভাবে দিব। বর্ষা আসার আগে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে না পারলে বিপর্যয়ের মুখোমুখি হতে হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ফগিং এর মতো কার্যক্রমকে কেবলই লোক দেখানো বলেও মন্তব্য করেন তিনি। মশা যেখানে জন্মায় সেই ব্রিডিং প্লেস ম্যানেজমেন্ট করতে হবে। ফগিং হেলথ হ্যাজার্ড, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, কিন্তু মশা কোনো রকম ইফেক্টিভলি সে মশা কিল করতে পারে না। সো এই টাকাটা আমরা বাতাসে উড়িয়ে দেওয়া ছাড়া আমি আর এটাকে কোনো কিছু মনে করি না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে হাজারো রকমের ট্রেনিং প্রোগ্রাম আছে, কেন ভেক্টর কন্ট্রোলের একটা ট্রেনিং প্রোগ্রাম হবে না? মশক নিধনে গবেষণা নির্ভর দীর্ঘমেয়াদী সমাধানের দিকে যাওয়ার বিকল্প দেখছেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এই অধ্যাপক। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা অর্থ পাচার মামলা বাতিল করলেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগে সব বিচারপতির একমতে এ রায় হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। আইনজীবী বলছেন, মামলা প্রত্যাহার ছিল ষড়যন্ত্রমূলক, সত্যের বিজয় হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর 3 দিন পর 11 আগস্ট কাউকে না জানিয়ে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। আদালতও তা মঞ্জুর করেন। বাতিল হয়ে যায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা। বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে নেয়াকে ভালোভাবে নেননি অধ্যাপক ইউনূস। শুরু করেন আইনি লড়াই। বুধবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে হওয়া অর্থ পাচারের এই মামলা বাতিল ঘোষণা করলেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি বলেন, এ রায়ে একমত সব বিচারপতি। ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর মামলা প্রত্যাহার করে নেওয়া ছিল ষড়যন্ত্রমূলক। এ রায়ে পরিষ্কার হয়েছে নোবেলজয়ী ইউনূস কোনো দুর্নীতি করেননি, সত্যের বিজয় হয়েছে। সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। মিথ্যার উপরে মামলাটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা অনেক সময় আমরা এদের ভিতর দিতে হয়েছে গত 3টা বছর। মানসিকভাবে নির্যাতিত হয়েছি, শারীরিকভাবে। দুদক আইনজীবী বলছেন, মামলার প্রক্রিয়াটি যে সঠিক ছিল না তা দেরিতে হলেও বুঝতে পেরেছিল দুদক। সেই কারণেই সংস্থাটি মামলা প্রত্যাহার করে নেয়। দুদক দেখলো যে ডিটেক্ট হয়েছে না, এটা আসলে ক্রিমিনাল মামলা চলে না, তখন দুদক ডিসিশন নিয়েছে না এটা আমরা উইথড্র করবো। উইথড্র করেছে, এটা তো আত্মসাৎ না, দিয়েই দিয়েছে টাকাটা, পুরাটাই দিয়ে দিয়েছে। সেইখানে বেশি কি কম পেয়েছে, কে বেশি পেয়েছে কে কম পেয়েছে
ওই সামান্য অংশ নিয়ে যে ডিসপুটটা ছিল সেটা সিভিল কোর্টে হবে, নট ক্রিমিনাল কোর্টে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে 2023 সালের 30 মে অধ্যাপক ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক। এ মামলায় বিচার শুরুর আদেশও দিয়েছিলেন জজ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। প্রকল্প গ্রহণের 6 বছর পর শুরু যশোর ইপিজেড নির্মাণ কাজ। আশার আলো দেখছেন দক্ষিণের মানুষ। নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার আশ্বাস। সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে জলদস্যুরা। অস্ত্রের মুখে জেলেদের অপহরণ, চাঁদাবাজি, মাছ ছিনতাই সহ নানা অপরাধ করছে কয়েকটি দস্যু বাহিনী। সম্প্রতি কয়েকটি ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উপকূলবাসীর মধ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকজন গ্রেফতার হলেও মূল হোতারা রয়ে গেছেন ধরা ছোঁয়ার বাইরে। নামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। সুন্দর শান্ত সুন্দরবন দিন দিন হয়ে উঠছে অশান্ত। আবারও মাথাচাড়া দিয়ে উঠছে কয়েকটি দস্যু বাহিনী। ঘটছে নানা অপরাধমূলক কাজ। উপকূলবাসীর অভিযোগ, গত 6 মাসে শতাধিক জেলে ও বাওয়ালিকে অস্ত্রের মুখে অপহরণ করেছে বনদস্যুরা। বিকাশের মাধ্যমে প্রত্যেকের জন্য মুক্তিপণ দিতে হয় 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। টাকা দিতে না পারলে করা হয় নির্যাতন। প্রচুর ডাকাত, বিভিন্ন পার্টি বিভিন্ন এসে ধরার পরে টাকা চায়। প্রথমবার ধরলে 20,000 টাকা জরিমানা, গনে গনে ধরবে, দেখা হলে 2,000 টাকা করে তাদের দেওয়াই লাগে, না দিলে মারপিট। সব সময় আতঙ্কে থাকি ভাই, যখন না আসতে লাগে তখন আমরা ভয় পাই। মুক্তিপণ দিয়ে আসা হয় তাহলে তো আমাদের সংসার চালানো কষ্টকর, মহাজনের টাকা পরিশোধ করাও কষ্টকর। সম্প্রতি কোস্টগার্ডের কয়েকটি অভিযানে ধরা পড়ে জলদস্যুরা। জেলে ও জলদস্যুদের তথ্য মতে শরীফ বাহিনী, দয়াল বাহিনী সহ নতুন করে 7 থেকে 8টি বাহিনী গড়ে উঠেছে সুন্দরবনে। খুলনার দাকোপ, কয়রা, সাতক্ষীরার শ্যামনগর এলাকায় তাদের আধিপত্য বেশি। প্রতিটি বাহিনীতে 8 থেকে 10 জন সদস্য রয়েছে। তারা ব্যবহার করছে রাইফেল ও ধারালো অস্ত্র। এতে চরম আতঙ্কে উপকূলবাসী। গুনে যায়, চালান না তুলতে পারে, পরে তারা যাবে কি করে। শোনা যায় যে স্বামী ডাকাতি ধরেছে, মারধর করতেছে, তাহলে তো আমাদের একটা চিন্তাই থাকে। দেখা হলে একটা কার্ড দেয়, কার্ড দিতে না দেখাতে পারলে আমাদের আবার লোক উঠে যাকে আইসেই মনে করেন যে ফায়ার করে গুলি করে, নিচে যে কয়টা ছিল তাদের দিকে তাক করে আগে গুলি করে। তারা কিভাবে আমাদের মুখে খাবার তুলে দেবে। কোস্টগার্ড ও বন বিভাগ বলছে অভিযান জোরদার করে দস্যুতা কঠোর হস্তে দমন করা হবে। সরাসরি অভিযান অব্যাহত আছে এবং থাকবে। সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সমন্বিতভাবে বা কোনো বিশেষ বাহিনী বা বিশেষ আপনার টিম গঠন করে যদি এটি আরও এইভাবে জোরদার করা যায় তাহলে আশা করি এটি করা সম্ভব হবে। সবশেষ 6 মাসে সুন্দরবনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে 24টি আগ্নেয়াস্ত্র, 60টি দেশীয় অস্ত্র, গুলি, হাতবোমা সহ গ্রেফতার করা হয়েছে 19 জলদস্যুকে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে 37 জন জেলেকে। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে অস্ত্র উদ্ধার, দস্যু গ্রেফতার হলেও মিলছে না স্থায়ী সমাধান। বিশ্ব ঐতিহ্যের এই ম্যানগ্রোভ অশান্ত হয়ে ওঠার আগেই সমন্বিত অভিযানে আবারও নিরাপদ সুন্দরবনের স্বপ্ন দেখছেন উপকূলবাসী। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো বহুতল ভবন। মোহাম্মদপুরের কাটাসুর খাল দখলমুক্ত করতে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা হয় সংশ্লিষ্টদের। শুধু ছোট ছোট স্থাপনাই নয়, এক্সকাভেটর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে নিয়ম অমান্য করে গড়ে ওঠা বহুতল ভবন। চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে মোহাম্মদপুরের কাটাসুর খাল দখল করে নির্মিত অবৈধ ভবন উচ্ছেদ করতে যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে উচ্ছেদ শুরু না হতেই বাধা বিপত্তি। ভবনগুলোর বৈধতা নিয়ে হাতাহাতি ও বাকবিতণ্ডা হয় স্থানীয়দের দুই পক্ষের। পরিস্থিতি শান্ত হলে শুরু হয় উচ্ছেদ। বাড়ির মালিকদের অভিযোগ, পূর্ব নোটিশ ছাড়াই বাড়ি উচ্ছেদ করছে সিটি কর্পোরেশন। এখনই না ভাঙলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তা তো না। 7 দিন সময় দেওয়া যাইতে পারে। সিটি কর্পোরেশনের আংশিক অল্প একটু জায়গা, যেটা মানে মাত্র 28 শতক হবে না, 2টা বিল্ডিং এ 5 কাঠা জায়গার মতো নিয়ে গেছে। আমরা এরপরে সাথে সাথে আমরা প্রশাসক বরাবর গেছি, সম্পদ বিভাগের কাছে গেছি। তারা সে কোনোভাবে কোনো কিছু শুনতে রাজি না, কারণ তারা একটা বায়াস্ট হয়ে কাজ করতেছে। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সকল নিয়ম কানুন মেনেই করা হচ্ছে অভিযান। খাল পুনরুদ্ধারে মেনে নেওয়া হবে না কোনো অজুহাত, নেওয়া হবে আইনগত পদক্ষেপ। এদিকে দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডিএনসিসির প্রশাসক। কতটুকু সরকারি, কতটুকু খালের জায়গা, কতটুকু খালের বাহিরের
সাধারণ জনগণের জায়গা, সেটা চিহ্নিত করে সকলের কনসেনসাস আমরা পৌঁছার পরে আমরা কিন্তু এই উচ্ছেদ অভিযান আজকে পরিচালনা করছি। আমরা মনে করি ঢাকা উদ্যানের প্রায় 80% বিল্ডিংয়ের কোনো রাজুকের অনুমোদন নাই। তো সুতরাং আমরা রাজুককে বলেছি হয় এই বিল্ডিংগুলো ভেঙে দেওয়ার জন্য অথবা পানিশমেন্ট দিয়ে উচ্চ কর আরোপ করে এগুলোকে এক ধরনের প্রসেসের মধ্যে নিয়ে আসা লাগবে। এদিকে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কর্তৃপক্ষের এমন তৎপরতাকে সাধুবাদ জানান স্থানীয়রা। সিটি কর্পোরেশনের একের পর এক অভিযান, তবুও থামানো যাচ্ছে না খাল দখল করে এসব অবৈধ স্থাপনা নির্মাণ। স্থানীয়দের দাবি, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলে ক্ষান্ত হলেই চলবে না, বরং খাল দখলমুক্ত করতে আরও কঠোর হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে 450 ব্যক্তি সম্পদের পাহাড় গড়েছেন, এমন অভিযোগের অনুসন্ধান করছে দুদক। এর মধ্যে 70 জনকে শনাক্ত করে তাদের আয়কর নথি তলব করে এনবিআরে চিঠি পাঠিয়েছে। একইভাবে পাচারের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতির খোঁজে বিভিন্ন দফতরে দেওয়া হয়েছে চিঠি। সংস্থাটির কমিশনার জানান, পাচারকারীদের ধরতে কঠোর অবস্থানে দুদক। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন 559 বাংলাদেশি। তাদের নামে 972টি প্রপার্টি কেনার তথ্য রয়েছে। এমন অভিযোগের অনুসন্ধানে নেমে 70 জনকে এরই মধ্যে চিহ্নিত করেছে দুদক। এই 70 জনের কর শনাক্তকরণ নম্বর সহ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে এনবিআর কাছে বিস্তারিত তথ্য চেয়েছে সংস্থাটি। একইভাবে অর্থ পাচার ও শেয়ার কেলেঙ্কারির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের তথ্য চেয়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে দুদক। অনুসন্ধান কার্যক্রম আমাদের যে টিম গঠন করা হয়েছে, তারা এই সংক্রান্ত দলিল প্রমাণাদি সংগ্রহের জন্য যা যা করণীয় সবই করবেন। দুদক কমিশনার জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে আইনের সব ধাপ ব্যবহার করা হচ্ছে। ছাড় পাবে না বিদেশে অর্থ পাচারকারীরা। পাচারকারীকে ধরা বড় মুশকিল। পাচারকারী শয়তানের মতো। শয়তান ওই আপনার শিরায় উপশিরায় যায়, শয়তান দেখা যায় না। শয়তানের কর্মকাণ্ডগুলো মানুষ দুর্ভোগে ভোগ করে। পাচারকারীর জন্য আমরা দুর্ভোগ ভোগ করছি, কিন্তু পাচারকারীকে যদি কোনো না কোনোভাবে আমরা ধরতে পারি, ইনশাল্লাহ আমরা কোনো ছাড় দেব না। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 9.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অর্থনীতির মন্দার পূর্বাভাস দিল বিশ্ব ব্যাংক। সংস্থাটি বলছে, চলতি অর্থ বছর শেষে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 3.3%, আগের করা পূর্বাভাস থেকে যা প্রায় 1% কম। চলতি অর্থ বছর শেষে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি মাত্র 3.3% নেমে আসবে, এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, যা 4% হবে বলে আগে জানিয়েছিল সংস্থাটি। তবে 2025-26 অর্থ বছরে অর্থনীতি ঘুরে দাঁড়িয়ে প্রবৃদ্ধি হতে পারে 4.9%। বুধবার প্রকাশিত সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, সামাজিক ও রাজনৈতিক সহিংসতায় ব্যবসায়িক কার্যক্রমে ব্যাহত হওয়া, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতের অবনতি, রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের বিনিয়োগ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলবে। তবে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে মধ্যমেয়াদে জিডিপি ধীরে ধীরে বাড়বে বলে আশা করছে সংস্থাটি। ব্যাংক খাতের পরিস্থিতি তুলে ধরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত এই হার ছিল মোট ঋণের 17%। মূল্যস্ফীতি প্রসঙ্গে বলা হয়, টাকার অবমূল্যায়ন কমে আসায় এই হার কমে আসতে পারে। বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। 2025 সালে কমে দাঁড়াতে পারে 5.8%। এমন প্রেক্ষাপটে রাজস্ব সংগ্রহ বাড়ানোই ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলায় অর্থনীতিকে আরও সহনশীল করতে সহায়ক হতে পারে বলে মত সংস্থাটির। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এবছর চিংড়ি চাষে বিপর্যয়ের মুখে পড়েছেন সাতক্ষীরার চাষিরা। জেলার ঘেরগুলোতে জাল টেনে মিলছে না চিংড়ির দেখা, যা মিলছে তাও মৃত। নিম্নমানের রেণুই বিপর্যয়ের কারণ, অভিযোগ চাষিদের। ব্যবসায়ী নেতাদের দাবি, এবছর 90% চিংড়ি চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আর মৎস্য বিভাগ বলছে, ঘেরের গভীরতা বাড়ানোর সঙ্গে মানসম্মত চিংড়ি রেণু সরবরাহের জন্য হ্যাচারি মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। মমতাজ আহমেদ বাপ্পির পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সাতক্ষীরার ঘেরগুলোতে বাগদা চিংড়ির রেণু ছাড়া হয়। মার্চ ও চলতি মাসের প্রথম দফায় চিংড়ির বাজারজাত করার কথা ছিল, তবে জাল টেনে মিলছে না চিংড়ির দেখা, যা মিলছে তাও মৃত। লোকসান কাটাতে এর মধ্যে অনেক চাষি নতুন করে রেণু ছাড়া শুরু করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, নিম্নমানের রেণুর জন্যই এমন উৎপাদন বিপর্যয়। হাজারি মাছ চাষ ছিল, তার থেকে 20-22 কেজি মাছ ধরা পড়িয়েছে। ছোট ছোট মাছও মারা যাচ্ছে। 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি মাছ পড়তেছে, তার মধ্যে মনে করেন 2 কেজি মাছই মরা এবং সেটা লাল হয়ে যাচ্ছে। ব্যবসায়ী নেতাদের দাবি, এবছর 90% চিংড়ি চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। উৎপাদন বাড়াতে চাষিদের সঙ্গে কর্মশালা বা সেমিনার করা দরকার মৎস্য বিভাগের। এমন ক্ষতি হয়েছে যে মোটে মাছই পাচ্ছে না, যার জন্য আমাদের উচিত হবে পরিকল্পিত উপায়ে চাষিদের ডেকে একটি দিক নির্দেশনামূলক আলোচনা করলে, সেমিনারের ব্যবস্থা করলে আমার মনে হয় উপকৃত হবে। যদিও মৎস্য বিভাগ বলছে, ঘেরের গভীরতা বাড়ানোর সঙ্গে মানসম্মত চিংড়ি রেণু সরবরাহের জন্য হ্যাচারি মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে মেসেজ দিয়েছি যে আপনারা আসলে ক্লাসের পদ্ধতির এইটা অনুসরণ করেন, কারণ ঘেরের গভীরতা যদি না বাড়ান তাহলে এখন তাপমাত্রা বাড়ছে, কোনোভাবেই আর কোনো যদি দুর্বল থাকে তাহলে কোনোভাবেই সেখানে সে বাঁচবে না। মৎস্য বিভাগের তথ্য মতে, এবছর সাতক্ষীরার 54,935টি ঘের থেকে 26,000 মেট্রিক টন বাগদা চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। প্রকল্প গ্রহণের 6 বছর পর শুরু হয়েছে যশোর ইপিজেড নির্মাণ কাজ। প্রকল্পের ধীরগতি ও জমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করায় ক্ষোভ এলাকাবাসীর। তারপরও তাদের দাবি, দ্রুত নির্মাণ কাজ শেষ করে কর্মসংস্থান সৃষ্টির। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস প্রকল্প পরিচালকের। জুয়েল মৃধার পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2019 সালের নভেম্বরে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে প্রায় 503 একর জমিতে ইপিজেড নির্মাণের প্রকল্প অনুমোদন দেয় সরকার। পরিকল্পনা অনুযায়ী 438টি প্লটে বিনিয়োগ করার কথা বিদেশি বিনিয়োগকারীরা। এতে প্রায় 1.5 লাখ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে। জমি অধিগ্রহণ করা হলেও এতদিন গতি ছিল না প্রকল্পের কাজে। 6 বছর পর সম্প্রতি আরসিসি খাল খননের মধ্য দিয়ে শুরু হয়েছে সেই কাজ। তবে অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ পাননি বেশিরভাগ জমির মালিক। এতে বিপাকে তারা। দ্রুত অর্থ পরিশোধ ও ইপিজেড নির্মাণ করে কর্মসংস্থান সৃষ্টির দাবি এলাকাবাসীর। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে বুক বেঁধে আছে যে এখানে একটা ইপিজেড হলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। জমি দিয়েছে, জমির টাকাটাও পাচ্ছে না, অথচ ইপিজেডও হচ্ছে না। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, কিন্তু কাজের গতি খুব ধীর গতি। সমগ্র যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, খুলনা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এখানে অনেক উন্নয়ন হবে, কারণ এখানে অনেকগুলো শিল্প কারখানা গড়ে উঠবে, হাজার হাজার লোক এখানে চাকরি করতে পারবে, তাতে রুটি রুজি তাদের এখানে সংস্কার হবে। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস প্রকল্প পরিচালকের। সবগুলি কন্ট্রাক্ট যখন হবে, এখন কোনোটা আগে শেষ হবে সেটা তো এখনো প্রজেক্টের স্টার্টিং এটা বলা যায় না, কথা বুঝছেন। এখন আমরা চেষ্টা করব নির্ধারিত টাইমের মধ্যে শেষ করার জন্য আমাদের তরফ থেকে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য মতে, যশোর ইপিজেড নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1678 কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালের 31 ডিসেম্বর। সময় সংবাদ, যশোর। সাংগ্রাই উৎসবে আরাকান আর্মির উপস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বৈবাহিক সূত্রে বাংলাদেশে আরাকান আর্মির অনেক সদস্যের আত্মীয় আছে। উৎসবের ভিডিও যেভাবে এসেছে তা সত্য নয়, তবে দেশের সীমান্ত সুরক্ষিত আছে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগের তুলনায় পাহাড় অনেক শান্ত আছে জানিয়ে বলেন, ছোটখাটো অপহরণ সমতলেও হচ্ছে, পাহাড়েও হচ্ছে। তবে অন্য এলাকার চেয়ে পাহাড়ি এলাকা হওয়ায় চট্টগ্রামে সন্ত্রাসীরা সহজে গা ঢাকা দিয়ে দেয়। অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরাকান আর্মি কিন্তু এক্ষেত্রে ফাইট করতেছে অনেক দিন যাব। এদের কিন্তু আছে, যেমন এই পারও অনেকে বিয়ে ঠিক করে ফেলছে, যেটা নিয়ে অস্বীকার করাই নাই। বাট যে হারে ইসে আসছে ভিডিওতে, সবটাতে সত্যি এটা তো না। ওই বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার। আপনারা জানেন মিয়ানমারের সাথে যোগাযোগ রাখি,
কিন্তু বর্ডারটা কে দখল করে আছে? আরাকান আর্মি। মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারেরও ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারও পয়সা নিতে। সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে। দেশের বিভিন্ন অস্থিরতা নিয়ন্ত্রণে সংবেদনশীলতার সঙ্গে কাজ করছে বর্তমান সরকার, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে দাবি উত্থাপিত হলে রাষ্ট্র তাদের উপর ঝাঁপিয়ে পড়ত। বুধবার বিকেলে ফরিদপুর সাহিত্য পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। আমরা যথেষ্ট রকমভাবে এটা উদ্বিগ্ন এবং এটাকে যেন না ঘটে তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আমরা পরিকল্পনা রয়েছে। আমাদের ভাবতে হবে আমরা একটা বড় ধরনের একটা ইসের মধ্যে দিয়ে কী বলবো, এমন একটা অস্থিরতার মধ্যে পুরো সমাজ চলেছে এবং হঠাৎ করে রাতারাতি সব যে ঠিক হয়ে যাবে সেটা ভাবাটাও বোধহয় ঠিক না। ভারতে বিতর্কিত ওয়াকফ বিল বাতিল, মুসলিমদের ওপর নির্যাতন বন্ধ সহ বিভিন্ন দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করেছেন খেলাফত মজলিসের নেতাকর্মীরা। বুধবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয় গণমিছিল। এতে নেতৃত্ব দেন দলটির আমির মামুনুল হক। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর দিয়ে শান্তিনগর মোড়ে আসলে পুলিশের বাঁধার মুখে পড়ে। পরে সেখানেই গণমিছিলের কার্যক্রম শেষ করেন খেলাফত মজলিসের নেতাকর্মীরা। পরে তাদের একটি প্রতিনিধি দল ভারতের দূতাবাসে স্মারকলিপি দেয়। এর আগে বাইতুল মোকাররমে জোহরের নামাজ শেষে বিক্ষোভ সমাবেশে মামুনুল হক অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতের এমন কার্যক্রম বন্ধের উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। ভারতের বিরুদ্ধে কূটনৈতিক, অর্থনৈতিক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আঞ্চলিক জোটকে শক্তিশালী করুন। ভারতকে এক ঘরে করে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধের ঘোষণা করুন। বাংলাদেশ সরকারকে বলবো যে দেখেন, ভারত তোষণের কোনো নিয়ত যদি থেকে থাকে এই অপনিয়ত বাদ দেন। ভারতের ইসলাম বিরোধী এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইলে শেখ হাসিনার সঙ্গে যান। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামী 25 এপ্রিল বিকেলে শাহবাগ মোড়ে শহীদি সমাবেশ করবে ইনকিলাব মঞ্চ। বুধবার বিকেলে মথুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে। জুলাই, পিলখানা ও শাপলা চত্বরে গণহত্যার বিচার নিয়েও সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। এজন্য আইন উপদেষ্টা আসিফ নজরুলের কড়া সমালোচনা করেন শরীফ ওসমান। এছাড়াও শহীদি সমাবেশ থেকে যমুনা ঘেরাও সহ কঠোর কর্মসূচি আসতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলেছে এই সরকার মার খাবে, কিন্তু বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল, এনসিপি এবং আমার এই আপামর জুলাই যোদ্ধারা এই সরকারকে বিচার কোন প্রক্রিয়ায় যাবে, লীগ নিষিদ্ধ কোন প্রক্রিয়ায় যাবে অতি দ্রুত ঘোষণা করতে হবে। শুক্রবার সমাবেশে যেন আপনাদের পক্ষে একটা ঘোষণা দিতে পারি বিচার নিয়ে, সেই ব্যবস্থা করেন। যদি সেই ব্যবস্থা না করেন, শহীদ পরিবার যদি আপনাদের বাসায় গিয়ে উঠতে চায়, গুলি করতে পারবেন, তাদেরকে ছেড়ে আমরা ইনশাল্লাহ যাব না। সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে শহীদি সমাবেশের জোয়ার আসবে। সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ইনসাফ নিশ্চিত করতে হবে। জুলাই বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, রাষ্ট্র কাঠামো সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। বুধবার বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরের টাউন হল ময়দান থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুবালী চত্বরে এসে মিলিত হয়। পরে পুবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় এনসিপির নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের বিচার করতে হবে। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, রাষ্ট্র কাঠামো সংস্কার শেষে গণপরিষদ নির্বাচন দেওয়ার দাবি জানান নেতারা। ঝিনাইদহের হলিধানি কাথলামারি বাজার সড়কের 5 কিলোমিটার অংশ সংস্কার কাজ শুরুর পরপরই বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এর মধ্যে সড়কটির এক পাশের মাটি তুলে গর্ত করে রাখা হয়েছে। এতে বিপাকে পড়েন সড়কটি ব্যবহারকারীরা।
এলাকাবাসী জানান প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, তবে শিগগিরই কাজ শুরু করে যথাসময়ে শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। সড়কে খানাখন্দ, সঙ্গে একপাশে গর্ত করে মাটি তোলা, সরু অংশে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি কাটলামারি বাজার সড়কের 5 কিলোমিটার অংশ সংস্কার কাজ শুরু হয় 2024 সালের মার্চে। ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির একপাশের মাটি তুলে গর্ত করে রাখে। এরপর থেকেই কাজ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। এতে বিপাকে পড়েন সড়কটির ব্যবহারকারীরা। এলাকাবাসী জানায় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। দ্রুত সংস্কার শেষ করার দাবি তাদের। এই যে সাইডটা এখন যখন দেবো, এখন দেবো একটা গাড়ি আসলে কি করতে সাইড দেবো, এই যে একবার ভেঙে চলে গিয়েছে, এর মধ্যে ঢুকে যায়, এর মধ্যে চলে যায় সাইকেল, আরো লোক একবার চলে যায়, পড়ে গেলাম। গাড়ি 2টা টিপ মারতে একটা টিপি মানে মেকানিক বাড়ি যাতে হয়, ভাঙাচুরা হয়ে যায়। কোনো অদৃষ্ট কারণে কন্ট্রাক্টর রাস্তার কাজ বন্ধ রেখেছে। 6 মাসের ভিতরে তারা কেউ রাস্তায় আসেওনি। সাধারণ জনগণ যেন এই দুর্ভোগের হাত থেকে মুক্ত পায়। এ নিয়ে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে। তবে শিগগিরই নতুন করে কাজ শুরু করে যথাসময়ে শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। কমিটমেন্ট দিয়েছে 2-1 দিনের মধ্যে সে কাজ শুরু করবে। আমরা আশা রাখি যে 2-1 দিনের মধ্যে কাজ শুরু করলে আমরা এই কাজটা যথাসময়ে শেষ করতে পারবো। এলজিইডির তথ্য মতে হলিধানি কাটলামারি বাজার সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে 8 কোটি টাকা। কাজটি শেষ হওয়ার কথা রয়েছে আগামী বছরের 9 মার্চে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। চিকিৎসক সহ জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চুয়াডাঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। এমনকি বন্ধ রয়েছে সব ধরনের অপারেশন। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তিতে এলাকাবাসী। শিগগিরই নতুন জনবল পদায়নের আশ্বাস সিভিল সার্জনের। মাহফুজ মামুনের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 1973 সালে চুয়াডাঙ্গা 3 উপজেলা আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে নির্মাণ করা হয় স্বাস্থ্য কমপ্লেক্স। 2018 সালে হাসপাতালগুলো 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হলেও বাড়ানো হয়নি জনবল। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট 43টি চিকিৎসক পদের বিপরীতে শূন্য 18টি পদ। একই সঙ্গে 433টি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পদের মধ্যে শূন্য রয়েছে 145টি পদ। কোনো হাসপাতালেই নেই অ্যানেস্থেশিয়া ও সার্জারি বিভাগের চিকিৎসক। এই কারণে বন্ধ সব ধরনের অপারেশন। এতে ভোগান্তিতে এলাকাবাসী। এমনকি মিলছে না চাহিদা মাফিক ওষুধও। এখানে পরিপূর্ণ চিকিৎসা পাওয়া যায় না, আসলে চিকিৎসক সংকট। পর্যাপ্ত পরিমাণ রোগী আসে কিন্তু এখানে রোগী পর্যাপ্ত সেবা পায় না। আমাদের অপারেশন ডাক্তার আছে কিন্তু অজ্ঞান করা ডাক্তার নেই। এই অজ্ঞান করা ডাক্তার যদি আসে তাহলে সবচেয়ে ভালো হবে। অ্যানেস্থেশিয়া, মেডিসিন, সার্জারি, গাইনি কনসালটেন্টের পোস্টগুলো থাকলেও এখন বর্তমানে কেউই এগুলাতে নেই, যার কারণে আমাদের ওটি থাকলেও আমরা অপারেশন থিয়েটারটা চালু রাখতে পারছি না। সমস্যা সমাধানে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি, তারা আশ্বাস দিয়েছে এই সংকট নিরসনে দ্রুত চিকিৎসক নিয়োগ করার প্রক্রিয়া চলছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চুয়াডাঙ্গা 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন প্রায় 1,500 মানুষ স্বাস্থ্য সেবা নেন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। ভোরের সময়ে ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। মনির, ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের কাছে প্রতিবেদন হস্তান্তর করেছে শ্রম সংস্কার কমিশন। বুধবার বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের সদস্যরা। এ সময় শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, শ্রমিকদের আইনগত সুরক্ষা, মাতৃত্বকালীন সুরক্ষা এবং তাদের রেশন নিশ্চিত করার পাশাপাশি সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান অধিদপ্তর গঠনের সুপারিশ রয়েছে প্রতিবেদনে। এ সময় প্রতিবেদন পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা এবং সুপারিশ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন শ্রম উপদেষ্টা। মেহেরপুর পৌরসভায় উদ্বোধনের 4 বছরেও চালু হয়নি স্যানিটারি ল্যান্ডফিল। পৌরবাসী জানান, নির্ধারিত জায়গা থাকলেও আবর্জনা ফেলা হচ্ছে শহরের যত্রতত্র। দুর্গন্ধের পাশাপাশি এসব আবর্জনার স্তূপ থেকে ছড়াচ্ছে নানা জীবাণু। তবে প্রকল্পটি চালুর জন্য নতুন করে পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। বেন ইয়ামিনের রিপোর্ট। 2021 সালে মেহেরপুর পৌরসভায় উদ্বোধন করা হয় স্যানিটারি ল্যান্ডফিল। তবে উদ্বোধনের পর শুরু হয়নি কোনো কার্যক্রম।
পৌরবাসী জানান, নির্ধারিত জায়গা থাকলেও যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। দুর্গন্ধের পাশাপাশি এসব আবর্জনার স্তূপ থেকে ছড়াচ্ছে নানা জীবাণু, এতে বেড়েছে ভোগান্তি। এ বিষয়ে কোনো অভিযোগ করেও মেলেনি কোনো সমাধান। দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি চালুর দাবি তাদের। মশা মাছি দুর্গন্ধ ছড়াচ্ছে, রাস্তার মানুষ যাওয়া আসা করতে পারছে না। ময়লা বেশি হওয়ার কারণে রাস্তার উপরেও চলে যায়, এতে যানবাহন চলাচলেও অসুবিধা হয়। ড্রামগুলো সঠিকভাবে ব্যবস্থাপনা হচ্ছে কিনা, মানুষ ব্যবহার করছে কিনা তার উপরে কোনো নজর নেই। বাচ্চারা খেলা খেলতে পারে না, আমাদের অনেক গ্যাস লাগে, গ্যাস গন্ধ লাগে। এগুলো তো সারা পরিবেশের মেহেরপুর শহরের ময়লা সব এখানে নিয়ে এসে জমাট করে এই জায়গায়। সবাই বলে এসেছে, তার কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। অবকাঠামোগত ত্রুটি, পরবর্তীতে সংশোধন না করা ও অপ্রতুল বরাদ্দের কারণে প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে বলে দাবি কর্তৃপক্ষের। তবে স্যানিটারি ল্যান্ডফিলটি চালুর জন্য নতুন করে পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। নগর পরিচালনা এবং অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের মাধ্যমে আমরা এখানে নতুন করে আবার অর্থায়ন করবে এবং এর মাধ্যমে আমাদের যেই ইকুইপমেন্টগুলো, যে অবকাঠামোগুলো প্রয়োজন সেগুলো তারা সরবরাহ করবে। কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে পৌরসভা থেকে বিভিন্ন বাসাবাড়ি, শিল্প প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ, ক্লিনিক থেকে বর্জ্য সংগ্রহ করবেন এবং আমাদের যে পৌরসভার জন্য সুনির্ধারিত বর্জ্য পরিশোধন প্ল্যান্ট আছে সেখানে যেন তারা বর্জ্যটা সংগ্রহ করে ফেলে। পৌর কর্তৃপক্ষের তথ্যমতে তৃতীয় নগর উন্নয়ন প্রকল্পের আওতায় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি তৈরিতে ব্যয় হয়েছে 2,72 লাখ টাকা। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। প্রাচীনতম নিদর্শন ও বিশ্ব ঐতিহ্যের অন্যতম স্থান বাগেরহাটের ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ। এখানে ক্রমেই বাড়ছে দর্শনার্থীদের সমাগম। দেশি বিদেশি পর্যটকদের অবকাশ যাপনের যাবতীয় সুযোগ সুবিধা বাড়ানোর দাবি আগতদের। জেলা প্রশাসক জানান, পর্যটন শিল্প আরও বিকশিত করতে 60 গম্বুজকে ঘিরে সরকারিভাবে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। উপমহাদেশে প্রখ্যাত সুফি সাধক হযরত খান উল আজম উলুক খানি জাহানের প্রতিষ্ঠিত খলিফাতাবাদ রাজ্যের রাজধানী ছিল বাগেরহাট। 16শ শতাব্দীতে খান জাহান আমলে নির্মিত ইসলামী স্থাপত্য রীতির মসজিদগুলোর গুরুত্বের জন্য 1985 সালে বাগেরহাটকে ঐতিহাসিক মসজিদের শহর ঘোষণা করা হয়। দেশের 3টি বিশ্ব ঐতিহ্যের মধ্যে অন্যতম 60 গম্বুজ মসজিদ। তবে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় এই স্থানকে ঘিরে দীর্ঘদিনেও প্রয়োজনীয় সুযোগ সুবিধা গড়ে ওঠেনি। তবে নানা সংকটের মধ্যেও বিশ্ব ঐতিহ্যকে ঘিরে আগ্রহের কমতি নেই দেশি বিদেশি পর্যটকদের। আমার বাড়ি ফরিদপুর, সেখান থেকে আমরা এখানে আসা খুবই দারুণ পেলে। যদি এখানে আরেকটু বিষয় থাকতো যে আপনার বাচ্চা কাচ্চাদের জন্য যদি আরেকটু কিছু রাইডস যদি বেশি থাকতো তাহলে পরে আরও পর্যটন বেশি আসতো। এই মসজিদটার ভিতরে ঢোকার পরে মনে একটা প্রশান্তি আসছে। প্রশান্তি আসার পর আমি নিজে ওইখানে যে উজু করে 2 রাকাত দাখিল মসজিদের নামাজ পড়ছি। আমি ছোটকাল থেকে আসছি 60 গম্বুজ দেখতে, অনেক ভালো লাগে আমার, তাই আসছি। এখানে আমরা প্রত্যেক বছরই আসি। আমরা ফ্যামিলি নিয়ে আসছি। ফ্যামিলি যারা আসছে তাদের জন্য যদি একটা ইউটিলিটির ব্যবস্থা থাকতো, সুয়ারেজ, টয়লেট ব্যবস্থাপনায় বা ওয়াশরুম যদি ব্যবস্থা থাকতো পর্যাপ্ত পরিমাণ। পর্যটন শিল্প আরও বিকশিত করতে 60 গম্বুজ মসজিদকে ঘিরে জনবল সংকট নিরসনের দাবি এই কর্মকর্তার। আর ঐতিহাসিক এই স্থানকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। আমরা কিন্তু ইতিমধ্যে গুহার দিকেটাকে সুন্দর করে পরিষ্কার করেছি। গুহার দিকে চতুর্দিকে একটি ওয়াকওয়ে কাজ চলমান ছিল, সেটা আংশিক কাজ শেষ হয়েছে। যদি সেটা সম্পূর্ণভাবে কমপ্লিট করা যায় তাহলে কিন্তু দর্শনার্থীরা আরেকটু আমাদের ফ্যাসিলিটিস পাবে। বিনোদনের পাশাপাশি যে আবাসনের যে ব্যবস্থাটা করা যায় তাহলে আমার মনে হচ্ছে দর্শনার্থী আরও বাড়বে। এবং পাশাপাশি বাগেরহাটের শুধু এই মসজিদটা নয়, এর আশেপাশে ছোট ছোট আরও বেশ কিছু স্থাপনা রয়েছে, সেগুলোকেও আমরা মনে হয় যদি সংরক্ষণ করতে পারি জনগণটাকে জানতে পারবে এবং আরও নতুন সংখ্যক দর্শনার্থী আমরা পেতে পারি। গত 1 বছরে 60 গম্বুজ দর্শনীয় স্থানে দেশি ও বিদেশি প্রায় 10 লাখ পর্যটক ভ্রমণ করেছেন, যা থেকে সরকার রাজস্ব পেয়েছে 1,12,00,000 টাকা। সময় সংবাদ, বাগেরহাট। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে আলাদা অভিযানে 3,500 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। বুধবার ডহরগাঁও এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে অভিযান চালায় তিতাস। এ সময় 3 কিলোমিটার এলাকা জুড়ে 2,300 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ পাইপ ও রাইজার। একই দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইমাম খানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে অভিযান চালায় তিতাস। এ সময় 2 কিলোমিটার এলাকা জুড়ে বিচ্ছিন্ন করা হয় 1,200 অবৈধ সংযোগ। পরে পুনরায় সংযোগ স্থাপন বন্ধে অবৈধ সংযোগস্থলগুলো স্থায়ীভাবে সিলগালা করে তিতাস কর্তৃপক্ষ।
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদের ময়মনসিংহের সুন্দরমহল বাড়িটিকে দালাল মহল হিসেবে চিহ্নিতের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার নগরের টাউন হল এলাকায় বাড়িটির সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে এই মানববন্ধন হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পৈতৃক এই বাড়িটি জাতীয় পার্টির কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসলেও 5 আগস্টের পর রাজনৈতিক কার্যালয়টি বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে কুটুমবাড়ি রেস্টুরেন্টের কাছে ভবনটি ভাড়া দেওয়া হয়। এরপর থেকে বাড়িটি ঘিরে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। বিএসসি কৃষিবিদদের প্রতি চলমান বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দাবি 10ম গ্রেডের চাকরি বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করতে হবে। বিসিএস পরীক্ষা ব্যতীত কেউ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে যোগদান করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এছাড়া 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে পদোন্নতি সম্পূর্ণভাবে বন্ধ করার দাবি জানান তারা। কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ব্যতীত নামের আগে কৃষিবিদ পদবি ব্যবহার করতে পারবে না কেউ। এসব দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ঝিনাইদহে প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে পালিয়েছে ডাকাতরা। পুলিশ জানায় শৈলকুপার চরগোলকনগর গ্রামে প্রবাসী টিপু সুলতানের বাড়ি। এ সময় বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে একদল ডাকাত। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে তারা। পরে ঘরে থাকা 8 ভরি স্বর্ণালংকার ও নগদ 3,50,000 টাকা লুট করে পালিয়ে যায় ডাকাত দল। এদিকে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয়েছে 40 লাখ টাকার ভারতীয় ফুচকা। বিজিবি জানায় অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্য মজুত করা ঘরটি চিহ্নিত করা হয়। নজরদারি এবং তৎপরতা টের পেয়ে দ্রুত এলাকা থেকে পালিয়ে যায় চোরাচালানকারীরা। পরে বিজিবি, পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই ঘর থেকে 350 বস্তা বিভিন্ন ব্র্যান্ডের শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ফুচকা জব্দ করা হয়। চোরাচালান প্রতিরোধে তৎপরতা চলমান থাকবে বলে জানিয়েছে বিজিবি। দীর্ঘদিন আত্মগোপনে থেকে ভাই ও মেয়েকে দিয়ে প্রতিপক্ষ এবং পুলিশের নামে মামলা দায়েরের মূল হোতা মিজানুর সর্দারকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার পাটকেলঘাটা থানার দুদলি গ্রামে দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ি থেকে উদ্ধার করা হয় তাকে। পুলিশ জানায় 10 জানুয়ারি সকাল 7:30টার দিকে মিজানুরকে সাতক্ষীরা শহরের মুঞ্জিতপুর থেকে অপহরণ করা হয়েছে। এই মর্মে তার মেয়ে শারমিন বাদী হয়ে 3 চাচা এবং 1 চাচির নামে মামলা করেন। অন্যদিকে মিজানুরকে অপহরণ করে হত্যার ভয় দেখিয়ে চাঁদা দাবি উল্লেখ করে তার ভাই মোহাম্মদ মঞ্জুর সর্দার বাদী হয়ে ডিএমপির উপ পুলিশ কমিশন হারুনুর রশিদ সহ 24 জনের নামে মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে মিজানকে উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে পারিবারিক কলহ এবং জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। কিশোরগঞ্জে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় ভৈরবের কবরস্থান এলাকায় ছিনতাই করার আগে হাতে নাতে গ্রেফতার করা হয় রাকিবুল্লাহ হৃদয় নামে ওই ছিনতাইকারীকে। উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র, তবে পালিয়ে যায় তার সহকারীরা। গ্রেফতারকৃত রাকিবের বাড়ি কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামে। দেশের অর্থনীতিতে সব শ্রেণীর অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিতে ক্ষুদ্র উদ্যোগের বিকাশ একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদ এবং উন্নয়ন বিশেষজ্ঞরা। বুধবার রাজধানীতে PKSF আয়োজিত ক্ষুদ্র উদ্যোগ বৃহৎ ভবিষ্যৎ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে ক্ষুদ্র উদ্যোগ শীর্ষক এক আলোচনা সভায় এই বিষয়ে একমত পোষণ করেন তারা। ক্ষুদ্র ঋণ উদ্যোগ উন্নয়নের অন্যতম অনুষঙ্গ হলেও
বিষয় দুটি এক নয়। সভায় ক্ষুদ্র উদ্যোগ উন্নয়নের জন্য লক্ষিত মানুষের ভাবনা এবং চেতনার বিকাশ ঘটানোর পাশাপাশি সুযোগের বৈষম্য দূরীকরণ এবং সমাজের প্রান্তিক জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার উপর জোর দেন বক্তারা। যে ক্ষুদ্র উদ্যোগগুলো আছে সেই উদ্যোগ লিখিত পরীক্ষা পেছানো নয়, পুরো পাবলিক সার্ভিস কমিশনের সংস্কার চেয়ে ৮ দফা দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ৪৬তম BCS এর লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে করা, প্রশ্ন ফাঁস রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ, জট নিরসন, পদের অপচয় রোধে ৪৪তম BCS এর ফল বা ভাইভা গ্রহণ শেষে ৪৬তম BCS এর লিখিত পরীক্ষা গ্রহণের দাবি জানান আন্দোলনকারীরা। এছাড়া খাতা মূল্যায়নে গতি আনা, নিরপেক্ষতা নিশ্চিতে কমিশনে বসিয়ে খাতা দেখার ব্যবস্থা করা এবং দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের সদস্যদের সংখ্যা ২৫ থেকে ৩০ জনে উন্নীত করারও দাবি করেন আন্দোলনকারীরা। দ্রুত দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ভোরের সময় আরও থাকছে। বাফুফের চাপে ফুটবল দলের হেড কোচ কাবরেরা। সিঙ্গাপুর ম্যাচে ফাহমিদুলকে দলে রাখতে কোচকে পরামর্শ। ৫ জুন সুদানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন ১৪৫% শুল্ক হার অনেক বেশি হয়ে যায়, এটা যথেষ্ট পরিমাণ কমানো হবে। হোয়াইট হাউসের কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে চীনের উপর ধার্য করা শুল্ক নেমে আসতে পারে ৫০ থেকে ৬৫% মধ্যে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় চীন বলেছে হুমকি বন্ধ করে যুক্তরাষ্ট্র যদি চুক্তি করতে চায় তবে আলোচনায় বসতে রাজি বেইজিং। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ চরম আকার ধারণ করেছে। শুল্ক আরোপের বিষয়ে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। সম্প্রতি চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ২৪৫% করার ঘোষণাও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবার সুর নরম করলেন ট্রাম্প। চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের বিষয়ে মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা হয় মার্কিন প্রেসিডেন্টের। বলেন ১৪৫% শুল্ক অনেক বেশি হয়ে যায়, এটা যথেষ্ট পরিমাণে কমানো হবে। তবে শুল্ক হার শূন্য করা হবে না বলেও জানান ট্রাম্প। বিভিন্ন সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে চীনের উপর ধার্য করা শুল্ক ৫০ থেকে ৬৫% নামিয়ে আনার পরিকল্পনা আছে মার্কিন প্রশাসনের। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে কমানো নিয়ে ট্রাম্পের মন্তব্য ও মার্কিন অর্থমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে হুমকি বা জবরদস্তির মাধ্যমে চাপ তৈরি করে কাজ হয় না। এসব না করে যুক্তরাষ্ট্র যদি চুক্তি করতে চায় তাহলে বেইজিং আলোচনায় বসতে রাজি। চীনের উপর পাল্টা শুল্ক নিয়ে ট্রাম্পের অবস্থান বদলের ঘোষণা আর মার্কিন অর্থমন্ত্রীর মন্তব্যের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক পুঁজিবাজারে। দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের কারণে বিগত কয়েক সপ্তাহ ধরে বৈশ্বিক পুঁজিবাজারে যে দরপতন চলছিল মঙ্গলবার থেকে আবার তার স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভয়েস অফ আমেরিকা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিলেন বিচারক। বুধবার এই তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয় মার্কিন অর্থায়নের পরিচালিত ভয়েস অফ আমেরিকার কার্যক্রম বন্ধে ট্রাম্পের উদ্যোগকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের এক বিচারক। এর আগে মার্চের মাঝামাঝিতে ১৩০০র বেশি কর্মীকে ছুটিতে পাঠানো হয়। ট্রাম্প প্রশাসন যেন ভয়েস অফ আমেরিকার আগের সক্ষমতা পুনরায় ফিরিয়ে আনেন সেই নির্দেশ দিয়েছেন ওই বিচারক। একই সঙ্গে আরও দুটি সংবাদ মাধ্যম রেডিও ফ্রি এশিয়া এবং মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কসের সক্ষমতাও ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। আইন লঙ্ঘনের অভিযোগে অ্যাপলকে ৫৭০ এবং মেটাকে $২২৮ মিলিয়ন জরিমানা করল ইউরোপীয় ইউনিয়ন। বুধবার ইইউ এর অ্যান্টি ট্রাস্ট রেগুলেটর এই জরিমানা ঘোষণা করে। ডিজিটাল মার্কেটস অ্যাক্ট অনুযায়ী বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ক্ষমতা নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে প্রথমবারের মতো এই জরিমানা করা হলো। অভিযোগে বলা হয় অ্যাপল নিজেদের অ্যাপ স্টোরের বাইরে যেতে গ্রাহকদের বাধা দেয়। অন্যদিকে মেটা ফেসবুক এবং ইনস্টাগ্রামে পে অর কন্টেস্ট মডেল চালু করায় গ্রাহকদের বিজ্ঞাপন মুক্ত সাবস্ক্রিপশন কিনতে বাধ্য করা হয়, যা ডিএমএ আইন লঙ্ঘন করেছে বলে দাবি করেছে ইইউ। ইউরোপীয় কমিশনের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে অ্যাপল ও মেটা।
ডিপিএল এর সুপার লিগের সূচিতে বৈষম্যের অভিযোগ তুলেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুরে মোহামেডান এবং আবাহনীর 3টি এবং অন্য দলগুলো কমপক্ষে 1টি করে ম্যাচ খেলার সুযোগ পেলেও অগ্রণী ব্যাংকের কোনো ম্যাচ না রাখায় আক্ষেপ প্রকাশ করেছেন দলটির কোচ রাজিন সালে। এছাড়া মোহামেডানের জন্য বাইলজে পরিবর্তন আনাকেও হতাশাজনক বলে মন্তব্য করেছেন তিনি। এসব ঘটনা দেশের ক্রিকেটকে ক্ষতির মুখে ফেলবে বলে মনে করেন রাজিন। পাপন আমলে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর একক আধিপত্যের কথা সবারই জানা। বিগত দিনে তারাই ছিল ঘরোয়া ক্রিকেটের সর্বেসর্বা, কিন্তু পট পরিবর্তনের পর তাদের খালি জায়গাটা পূরণ করেছে মোহামেডান। সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলো তারই ইঙ্গিত দিচ্ছে। দেশের ক্রিকেট পাড়ায়ও ঘুরছে এমন কথা, ঢাকা প্রিমিয়ার লিগে বোর্ড নাকি সাদা কালোদের দিচ্ছে বিশেষ সুবিধা। বৈষম্যের অভিযোগ তুলেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। চলছে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ রাউন্ড, যেখানে প্রতিটা দলেরই কমপক্ষে 1টি করে ম্যাচ আছে মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামে। যদিও হোম অফ গ্রাউন্ডে মোহামেডান আর আবাহনী খেলবে 3টি করে ম্যাচ, তবে মিরপুরে কোনো ম্যাচ খেলারই সুযোগ হচ্ছে না অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের, জানিয়ে আক্ষেপ দলটির কোচ রাজিন সালের। যারা সুপার লিগ খেলে প্রত্যেকটা টিমের মানে অধিকার থাকে যে মিরপুর মাঠে খেলবে, এটাই স্বাভাবিক। একটা টিমের কি মানে সব কিছুর অধিকার কিনা। আমাদের 5টা ম্যাচ আছে, 5টা ম্যাচে আমরা ফিকচার আমরা বিকেএসপিতে খেলবো, এটা আসলে খুবই কষ্টদায়ক ব্যাপার। প্রত্যেকটা ক্লাব তারা ডিজার্ভ করে তাদের অধিকারটা পাওয়া, এবং আপনি সুপার লিগ হিসেবে একটা টিম অবশ্যই আমরা আশা করেছিলাম 2টা ম্যাচ পাবো, অ্যাটলিস্ট একটা ম্যাচ পাবো মিরপুরে, বাট একটা ম্যাচ আমরা পাই নাই। বিকেএসপিতে আমরা সেই কষ্ট করে যেতে হয়, আবার আসতে হয়। শুধু তাই নয়, আরও নানা রকম সুবিধা পাচ্ছে মোহামেডান। দলটির অধিনায়ক তাওহিদ হৃদয়কে খেলানোর জন্য ডিপিএল এর বাইলজ পরিবর্তন করে ফেলা হয়েছে। দেশের ক্রিকেট ইতিহাসে যা বিরল ঘটনা। জানা গেছে এই ঘটনাকে কেন্দ্র করেই সিসিডিএমের গঠিত 3 সদস্যের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন এনামুল হক মনি। এসব ঘটনায় চরম হতাশ জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। একটা প্লেয়ার হয়তোবা 2 ম্যাচ সাসপেন্ড ছিল, সামহাও কিভাবে বাইলসটা চেঞ্জ হয়ে 1 ম্যাচ আসলো, এটা আসলে যদি পরীক্ষিত শাস্তি হয় এবং এটা আবার চেঞ্জ করাটা বায়োলজির উপর, এটা আসলে আমি জানি না কীভাবে হয়েছে। যদি এভাবে চলতে থাকে তো অবশ্যই খারাপ প্রভাব ফেলবে। আপনি যদি আপনার জায়গায় আপনার সেক্টরে আপনাকে কাজ না করতে দেওয়া হয়, তাহলে আপনি কাজ কীভাবে করবেন, তাহলে ওই জায়গাটার ইমপ্রুভমেন্ট কীভাবে আসবে। তো আমার মনে হয় যে যেই সেক্টরে আছে অবভিয়াসলি তাকে ওই জায়গার ফ্রি উইংস দেওয়া উচিত এবং তাকে কাজ করে কাটতে দেওয়া উচিত। যদিও বিসিবির এ ধরনের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ নেই বলে দাবি মোহামেডান ক্লাব কর্তৃপক্ষের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবল। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ফাহমেদুল ইসলামকে দলে রাখতে কোচকে পরামর্শ দিয়েছে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি, যে বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন হাভিয়ের কাব্রেরাও। একই সঙ্গে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ভারত ম্যাচের ফলাফল নিয়েও। ফাহমেদুল ইস্যুতে নজিরবিহীন জল খোলা হয়েছে। কাবরেরার গোয়ার্তুমিতে ভারতের বিপক্ষে তার অভাব টের পেয়েছে বাংলাদেশ। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন স্প্যানিশ কোচ। শুধু ফাহমেদুল নন, টোটাল টিম সিলেকশন নিয়েও জেরা করা হয়েছে কাবরেরাকে। জানতে চাওয়া হয়েছে লিগের পারফরমারদের রেখে কেন ভারত ম্যাচে মাঠে নামানো হয়েছিল অন্যদের। একটা সাপোর্টিং একটা সিলেকশন কমিটি, তারা প্রতিটা খেলা যাতে তারা যে মাঠে বসে দেখবে এবং কোন খেলোয়াড়ের ভিতরে কোন স্কিলটা, আজকে কিন্তু অনেক ব্যাপারে অনেক প্রশ্ন করা হয়েছে। আমরা যে ড্র করেছি পুঙ্খানুপুঙ্খানুরূপে অনেক আলাপ আলোচনা হয়েছে। আমাদের কমিটির অনেক কর্মকর্তারা অনেক বিষয়ে অনেক কিছু জানতে চেয়েছে কোচের কাছে। সব মিলে কাবরেরার ক্ষমতায় এবার লাগাম টানতে চায় বাফুফে। এর জন্য দল নির্বাচনে একটি সিলেকশন কমিটির পক্ষে ফেডারেশন। এরই মধ্যে ফাহমেদুলকে স্কোয়াডে রাখতে দেয়া হয়েছে পরামর্শ, যে বিষয়ে একমত হয়েছেন হাভিয়ের কাবরেরাও। কোচ যদি মনে করে যে এই খেলোয়াড়কে তার দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে, অবভিয়াসলি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো রকমের কোনো অনীহা থাকবে না। ফাহমেদুল, আমরা তার ব্যাপারে আলাপ আলোচনা করেছি এবং আমরা বলেছি তাকে আমাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য। এদিকে সিঙ্গাপুর ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আলোচনায় ভুটানের নাম থাকলেও বাফুফে চায় ম্যাচটা হোক সুদানের বিপক্ষে। ঢাকায় এসে খেলতে সম্মতি জানিয়েছে আফ্রিকার দেশটিও। 5ই জুন আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলবো। সেই খেলাটা যাতে ঢাকায় হয় সেটার জন্য আমরা কয়েকটা দেশকে আমন্ত্রণ জানিয়েছি। সুদানকে আমরা একটু এগিয়ে রেখেছি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বিদেশি গোলরক্ষক কোচ নিয়োগ দেবে বাফুফে। এছাড়াও ফুটবলারদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সুরক্ষার বিষয়ে এবার কঠোর অবস্থানে ফেডারেশন।
এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাতারের আর্থনা সামিটের প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন 4 নারী ক্রীড়াবিদ। সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাদের অবদানের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এরপর নারীরা দেখা করেন কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কাতার আমিরের বোন শেখা হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে। নারীদের অনুশীলন সুবিধা বাড়ানো এবং জিমনেশিয়াম ও ডরমেটরি নির্মাণের আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারী ক্রীড়াবিদরা। কথায় আছে, স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে। তবে সেই স্বপ্ন দেখার প্রয়োজনই পড়েনি দেশের নারী ক্রীড়াবিদদের। এর আগে ইতিহাসে প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে কাতার গেলেন আফিদা, রিপা, শারমিন, সুমাইয়া। কাতারের আর্থনা সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে আসা বিভিন্ন দেশের বিশেষ ব্যক্তিদের সঙ্গে নারী ক্রীড়াবিদদের পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা নিজেই। তুলে ধরেন বাংলাদেশের নারী ক্রীড়ার পটভূমি, গর্ব করেন তাদের অর্জন নিয়ে। এর আগে কাতার ফাউন্ডেশনের কাছ থেকে নারীরা পেয়েছেন সংবর্ধনা। আর্থনা সামিটের উদ্বোধন শেষে তারা দেখা করেন কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখা হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে। তার আমন্ত্রণেই কাতারে নারী ক্রীড়াবিদরা। এ সময় ফুটবল এবং ক্রিকেটের নানা বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মাঝে। সুমাইয়া আফিদাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন কাতার আমিরের বোন। ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারীরা যেন আরও এগিয়ে যেতে পারে ফাউন্ডেশনের পক্ষ থেকে সে বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শেখা হিন্দ বিনতে হামাদ আল থানি। নারী অ্যাথলিটদের অনুশীলন সুবিধা বাড়ানো এবং জিমনেশিয়াম ও ডরমেটরি নির্মাণ করে দেওয়ারও কথা বলেন তিনি। এমন আশ্বাস পেয়ে উচ্ছ্বসিত আফিদারা। আমরা কাতারি রাজকুমারীর সঙ্গে জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছি। এটা আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা। আমাদের এই সফরে নিয়ে আসার জন্য আমরা প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞ। এরপর নারীদের গন্তব্য হয় দোহার এডুকেশন সিটি স্টেডিয়াম, যে মাঠে 2022 বিশ্বকাপ মাতিয়েছেন রোনালদো, মেসি, নেইমাররা। ড্রেসিং রুমে রোনালদো, নেইমারের বসার জায়গায় দাঁড়িয়ে ছবি তুলেছেন ক্রিকেটের শারমিন সুলতানা। এছাড়া গ্রাউন্ড হতে শুরু করে গ্যালারি, একে একে সবকিছুই ঘুরে দেখেন নারীরা। স্থানীয় নারী ফুটবলারদের সঙ্গেও সাক্ষাৎ হয় আফিদা, রিপাদের। তাদের দেখেই বোঝা যাচ্ছিল এই সফর নিয়ে কতটা রোমাঞ্চিত তারা। তামিম হোসেন, সময় সংবাদ। দেশের বাইরের ক্রিকেট। পাকিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন মাইক হেসন। দেশটির গণমাধ্যমের খবর, এই কিউই কোচের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আলোচনা এগিয়েছে অনেক দূর। পাকিস্তান সুপার লিগ শেষে তাকে নিয়োগ দেবে পিসিবি। বর্তমানে পিএসএল এর দল ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব সামলাচ্ছেন নিউজিল্যান্ড দলের সাবেক কোচ। গেল 2 বছরে 3 চেয়ারম্যানের অধীনে একের পর এক কোচ বদলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 7 কোচ পরিবর্তন করেও কোনো সফলতা পায়নি মেরিন গ্রিন, বরং আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে হতাশার বৃত্তে ঘুরপাক খেয়েছে বাবর রিজওয়ানরা। সবশেষ পাকিস্তান ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্ব সামলেছেন আকিব জাভেদ। অন্তর্বর্তীকালীন এই কোচও হতাশ করেছে পিসিবিকে। দেশটির গণমাধ্যমের খবর, ঘরের মাটিতে আয়োজিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভরাডুবি ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজে হারের পর তার সঙ্গে আর চুক্তি বাড়াতে চায় না মহসিন নকভির বোর্ড। আকিব জাভেদ দায়িত্ব ছাড়লে কে হবেন পাকিস্তানের পরবর্তী কোচ, এ নিয়ে এতদিন চলছিল নানা গুঞ্জন। কোচ হওয়ার দৌড়ে ছিলেন দেশটির সাবেক স্পিনার শাকলায়েন মুশতাক। তবে সাম্প্রতিক ধারা বজায় রেখে বিদেশি কোচে নিয়োগ দিতে চায় পিসিবি। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর, কোচ হিসেবে নিউজিল্যান্ডের মাইক হেসনকে চূড়ান্ত করেছে পিসিবি। বর্তমান পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করছেন এই কিউই। পিএসএল শেষেই পিসিবি তাকে নিয়োগ দেবে বলে গুঞ্জন। কোচ হিসেবে হেসনের অভিজ্ঞতা দীর্ঘদিনের। 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত ছিলেন নিউজিল্যান্ডের হেড কোচের দায়িত্বে। এছাড়া আর্জেন্টিনা, কেনিয়ার মতো দলকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। আইপিএল এর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালকের দায়িত্ব সামলেছেন 50 বছর বয়সী হেসন। তার অধীনে গত মৌসুমে পিএসএল এর শিরোপা জেতে ইসলামাবাদ ইউনাইটেড। পাকিস্তান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে অবশ্য দুবার হলেও ভাববেন মাইক হেসন, কারণ সবশেষ 2 বিদেশি কোচের সঙ্গে সম্পর্কটা ভালোভাবে শেষ হয়নি পিসিবির। বোর্ডের বিভিন্ন বিষয়ে মনক্ষুণ্ণ হয়ে দায়িত্ব ছাড়েন গ্যারি কার্স্টেন। অন্যদিকে চুক্তির মাঝ পথে দায়িত্ব ছাড়ায় জেসন গিলেস্পির পাওনা অর্থ এখনও বুঝিয়ে দেয়নি পিসিবি। ফাহিম ইসলাম, সময় সংবাদ।
ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হল বিওএর কার্যনির্বাহী কমিটির সভা। খেলাধুলার উন্নয়ন ও আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধির জন্য ময়মনসিংহের ৩০ সালে প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্স প্রকল্প সফলভাবে বাস্তবায়নে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন জেনারেল ওয়াকারুজ্জামান। প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুন মাসে শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সভায় তৃতীয় এশিয়ান ইউথ গেমস, ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস, 14তম সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ এবং 10ম বাংলাদেশ গেমস আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টানা আন্দোলনের মুখে কুয়েট উপাচার্য ও উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির প্রক্রিয়া শুরু। সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে 2 পদে, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। বাংলাদেশে কাতারের ব্যবসায়ীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ। বর্ষার আগেই ডেঙ্গুর চোখ রাঙানি, 100 কোটি টাকা খরচেও ফলাফল শূন্য। 2 সিটির কার্যক্রমকে লোক দেখানো বলছে নগরবাসী। প্রজনন স্থল ধ্বংসে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়।